পাহাড় অশান্তর পেছনে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করে। প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে। ১১২ দিন পর শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরছে। শিক্ষার্থীদের ক্লাসরুমেই মানায়। এক পক্ষ ছাত্র রাজনীতির পক্ষে, আরেক পক্ষ বিপক্ষে। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রথমে দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে ১১২ দিন পর ক্লাসে শিক্ষার্থীরা। অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, অধিকাংশ ক্লাস শুরু। অবরোধ ধর্মঘটে জনজীবন প্রায় স্থবির। দৈনিক ইত্তেফাক, দ্বৈত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না। নিম্ন আদালতের বিচারকদের অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বাইডেন বৈঠক ২৪ সেপ্টেম্বর। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের অবরোধ চলছে। খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, রাঙামাটিতে বলবৎ ৩ উপদেষ্টার সফরের পর পরিস্থিতি শান্ত। আছে সমকাল, জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের। রাঙামাটি খাগড়াছড়ি থমথমে চলছে না গাড়ি, বসেনি হাট। আন্তঃসীমান্ত ৫৭ নদীতে অধিকার হারা বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন, বিশ্বমঞ্চে ভিন্ন ভূমিকায় ইউনূস, নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন আজ। থমথমে পাহাড়, ষড়যন্ত্রের গন্ধ। ১ বছরের মধ্যে অর্থনীতির চেহারা পাল্টে ফেলতে পারব। আছে যুগান্তর। তারা শিরোনাম করেছে থমথমে ৩ পার্বত্য জেলা, বন্ধ যানবাহন চলাচল। পরিস্থিতি দেখতে পাহাড়ে ৪ উপদেষ্টা। জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের, জাতিসংঘের সাধারণ অধিবেশন। দেশ রূপান্তর, নিউ ইয়র্কে বাইডেনের সঙ্গে বৈঠক ইউনূসের, দেখা হচ্ছে না মোদির সঙ্গে। থমথমে পাহাড়ের ষড়যন্ত্রের খোঁজ। ৬৭৭ কোটির প্রকল্পে অনিয়মে ১১৪ কোটির। বণিক বার্তা, কূটনীতির হাইপে যেভাবে দেশে বেড়ে চলেছে ইলিশের দাম। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উল্টো ঝুলিয়ে শায়েস্তা করব, অমিত শাহ। ১৫ বছর চুপ ছিলেন, হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেলেন। দ্য ডেইলি স্টার, Duvia's cases weekend quest for justice. Rivers around Dhaka stay heavily polluted, finds the latest study by DOE. Vested groups behind violence in the hills. 3 advisors claim blockade halt daily life in Chittagong. এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা আলোচনা চলে যাব। শিপন, আন্দোলন সংগ্রাম শেষে ক্লাসরুমে ফিরেছে শিক্ষার্থীরা, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি পত্রিকার শিরোনামগুলোতে যেমন পড়ছিলেন যে ১১২ দিন পর শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরছে, এটি খুবই আনন্দের খবর। কারণ শিক্ষার্থীদের ক্লাসরুমেই মানায়। যেহেতু দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, জাতির পুনর্গঠনে এক ধরনের জচল অবস্থা তৈরি হয়েছিল, অনিয়ম, দুর্নীতি, সব কিছু মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং ৫ই আগস্টের শেখ হাসিনার সরকারের ১৬ বছরের মাথায় যে পতন, তারপরে রাষ্ট্র পুনর্গঠনে আপনি দেখেছেন যে সড়কেও যানবাহন শৃঙ্খলা রক্ষাও শিক্ষার্থীরা মাঠে নেমেছিল। সুতরাং শিক্ষার্থীদের যে অবদান এবং তারা যেভাবে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাচ্ছে, তার পাশাপাশি জ্ঞান অর্জনের তো কোনো বিকল্প নেই। তাদের ক্লাসরুমে ফিরে যেতে হবে, এটিই বাস্তবতা। সুতরাং ১১২ দিন পর তারা ক্লাসরুমে ফিরে গেল। তারা পাঠ্য পুস্তকে মনোযোগী হবে এবং তারা সঠিক শিক্ষা অর্জন করবে। কেন বলছি, এটি একটু পরেই আরও বিস্তৃতভাবে একটু বলার চেষ্টা করব। তবে আপনি যেটি বললেন যেটি খুবই আনন্দের খবর
তবে একটি বিষয় হচ্ছে, দেখেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সারা দেশে 55টি, এর থেকে 20টিতে কিন্তু উপাচার্য রয়েছে, অর্থাৎ ভাইস চ্যান্সেলর বা ভিসি রয়েছে, কিন্তু সেই জায়গাতে 35টিতে কিন্তু নাই। সুতরাং সেখানে সিনিয়র অধ্যাপকরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা প্রশাসনিক দায়িত্ব পালন করছে। এই জায়গাতে উপাচার্য নিয়োগটা খুবই জরুরি, কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য নির্ভর। উপাচার্য অর্থাৎ অভিভাবক না থাকলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয় না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে আশা করি অন্তর্বর্তী সরকার, শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা যারা সরকার পরিচালনায় আছেন শিক্ষা ব্যবস্থার উপরে বিশেষ দৃষ্টি দেবেন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে উপাচার্য নেই, অর্থাৎ 35টি বিশ্ববিদ্যালয়ে যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দেবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটি শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসবে। পাশাপাশি বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আপনি দেখবেন যে ছাত্র রাজনীতি করা নিয়ে বা এর পক্ষে বিপক্ষে এক ধরনের তর্ক বিতর্ক চলছে, অবস্থান রয়েছে শিক্ষার্থী সংগঠন। গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 10টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে এক পক্ষ ছাত্র রাজনীতির পক্ষে আর এক পক্ষ বিপক্ষে, অর্থাৎ সাধারণ ছাত্র জনতা কিন্তু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না। কেন চায় না? ছাত্র রাজনীতির একটি ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট রয়েছে। জাতির ক্রান্তি লগ্নে কিন্তু ছাত্ররাই সামনে এসেছে, আমরা সরাসরি দেখেছি, যদিও রাজনৈতিক প্ল্যাটফর্মে নয়। কিন্তু 52 ভাষা আন্দোলন, 71 স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান, সব কিছু মিলিয়ে কিন্তু ছাত্রদের একটা অসামান্য অবদান রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু ছাত্র রাজনীতির যে বর্তমান কলুষিত রূপ, অর্থাৎ আমরা পড়াশোনা বাদ দিয়ে ভালো রাজনীতি, সুস্থ রাজনীতি, যে গুণগত রাজনীতির কথা বলি, আমরা দেখি যে শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও কোথাও কোথাও রাজনীতিতে জড়িয়ে পড়েছে, তার প্রভাব শিক্ষাঙ্গনে পড়ছে এবং সেটা নেতিবাচকভাবে পড়ছে। আমরা শিক্ষার্থীদেরকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হতে দেখছি, চাঁদাবাজিতে দেখছি, টেন্ডারবাজিতে দেখছি, আমরা কখনো কখনো ধর্ষণের অভিযোগও তাদের বিরুদ্ধে উঠছে। সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকে একটু ঢেলে সাজানোর ব্যাপার এবং মানবিক শিক্ষার যে ব্যাপার, নৈতিক শিক্ষার যে ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলে থাকি, সেই জায়গাতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর একটি চেষ্টা নিশ্চয় অন্তর্বর্তী সরকার নিচ্ছেন। পাঠ্যক্রমকে ঢেলে সাজানো এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে, অর্থাৎ উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে তাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে এবং একমুখী শিক্ষার কথা যেটি বলি, এটা একটি বিস্তৃত আলোচনা। সেই জায়গা থেকে আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকার ভাবছে এবং এই শিক্ষার উপরে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আগামীর ভবিষ্যৎ আজকের তরুণরা, সুতরাং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার পেছনে রাষ্ট্রের একটি ভূমিকা রাখতে হবে। তারা ক্লাসরুমে ফিরেছে, তারা পাঠ্যপুস্তকে বা অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে যেমন গান বাজনা বা বিতর্ক এবং দেশ পুনর্গঠনের ক্ষেত্রে তাদের যে অবদান, সেই অবদানগুলো তারা সমানভাবে চালিয়ে যাবে, আমরা সেটা প্রত্যাশা করি। সেটাই প্রত্যাশা করি আমরা। অবশ্যই আমরা চলে যাচ্ছি পরের একটি প্রশ্ন, সেটি হচ্ছে প্রায় সবগুলো পত্রিকাই একদম হাইলাইট করেছে যে ঘটনাটি, সেটি হচ্ছে পার্বত্য জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। বারবার পাহাড় অশান্ত হওয়ার পেছনে আপনি কি কারণ দেখছেন? দেখেন, পাহাড় বারবারই অশান্ত, আপনি ঠিকই বলছেন। পাহাড় অশান্তর পেছনে এখানে কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং ইতিহাসও সেটি বলে। আপনি দেখবেন যে 7 সিস্টার্সের অর্থাৎ সীমান্তবর্তী রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারের পাশেই কিন্তু মিয়ানমার সহ 7 সিস্টার্স, আসাম, ত্রিপুরা, মিজোরাম, বেশ কয়েকটি রাজ্য রয়েছে ভারতের এবং যে 7টি রাজ্যের একটি বৃহৎ অংশের সীমানা কিন্তু আমাদের দেশের সাথে সংলগ্ন। সেই জায়গা থেকে অবাধে ওইখানকার বিচ্ছিন্নতাবাদীরা, আপনি উলফার কথা জানেন এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের কথা জানেন, তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে এবং যুগের পর যুগ যুদ্ধ করছে এবং সেখানে তারা কখনো কখনো আশ্রয় নিতে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে এবং কোথাও কোথাও তারা এখানে এসে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, কেননা পাহাড়ি জনগণের মধ্যে তারা এক ধরনের সম্পর্ক স্থাপন করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারলেই তাদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি তাদের মাদকের চোরাচালানের কথাও কিন্তু আমরা জানি এবং সারা দেশে ইয়াবার যে চোরাচালান সেটি কিন্তু ওই এলাকা কেন্দ্রিক। সুতরাং আমাদের সারা বাংলাদেশে যে আজকে ইয়াবার বিস্তার
এবং যুব সমাজের যে অধপতনের কথা বলি, ইয়াবা আসক্তির কথা বলি, তার পেছনেও কিন্তু এই ঘটনাগুলো জড়িত রয়েছে। সুতরাং এই পাহাড়কে অস্থিতিশীল করার পেছনে আপনি ইউপিডিএফ এর কথা বলবেন, জেএসএস এবং ইউপিডিএফ একটি অস্থিতিশীল পরিস্থিতি, যদিও শান্তি চুক্তির মাধ্যমে তারা পাহাড়ে শান্তি ফিরে আনবে যে অঙ্গীকার তারা করেছিল, কিন্তু আমরা বাস্তবে সেটি দেখছি না। আমরা দেখছি কি ইউপিডিএফ যখন সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা চালালো এবং হামলা চালানোর পরে তারা আত্মরক্ষাতে গুলি চালালো, তখন পরিস্থিতিটা অন্যদিকে গেল। আপনি দেখবেন যে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে যে ছোট্ট একটি ঘটনা, সেখানে কয়েকজন আহত হলো, তারপর আহতদের হাসপাতালে নেয়ার সময় ইউপিডিএফ সন্ত্রাসীরা গুলি চালালো। এবং এই যে পাহাড়ের যে অশান্ত করার পেছনে একটা চক্রান্ত অবশ্যই আছে, এবং সেই চক্রান্তটা অন্তর্বর্তী সরকার বিরোধী কিনা, সেটা দেশ বিরোধী কিনা, এর পেছনে কারা জড়িত, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বর্তমান সরকার রয়েছে, তারা সঠিকভাবে অবশ্যই অনুসন্ধান করবে এবং অনুসন্ধানের পরে দোষীদের বিরুদ্ধে কার্যকর বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এখন সময়ের দাবি। সেটাই আশা পাহাড়ে করছি শান্তি আমরা। ফিরে না আসলে দেশে শান্তি আসবে না। জি, আরেকটি বিষয় সেটি হচ্ছে জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সেখানে মোদির সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল বাট হচ্ছে না। আর এর কারণে ভারত ও বাংলাদেশের যে কূটনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা আপনি কি মনে করছেন? এটি অনেকে অনেকভাবে বিশ্লেষণ করবে। আপনি দেখবেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূস যাবেন কি যাবেন না, এটি নিয়ে এক ধরনের বিতর্ক ছিল। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা সেটি নিয়ে এক ধরনের বিতর্ক রয়েছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন এবং সেখানে বাইডেনের সঙ্গে বৈঠক করছেন। আপনি দেখবেন যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সরকার প্রধানদের মধ্যে গত 30 দশকের মধ্যে এমনটি কোনো হয়নি, বৈঠক আমরা হয়নি। দেখিনি। সুতরাং এই প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে। সুতরাং এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে মোড় বা যে নতুন মাত্রা, সেটি কিন্তু সামনে চলে এসেছে। এবং আপনি দেখবেন যে অনেকেই বলছিলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে কিনা। আপনি শিরোনামে বলেছেন যে একটি গুঞ্জন ছিল যে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতে পারে, কিন্তু সবশেষ পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে নিশ্চিত করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না, তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কিন্তু বৈঠক হচ্ছে। সুতরাং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক হচ্ছে, ভারতের সঙ্গে বৈঠক হচ্ছে না, বিষয়টা তেমন কিন্তু নয়। যেহেতু একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করছেন, সুতরাং আমরা ধরে নেব যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক হচ্ছে, একইভাবে ভারতের সঙ্গে বৈঠক হচ্ছে। তবে হ্যাঁ, সরকার প্রধানের সঙ্গে যে সরকার প্রধানের বৈঠক হওয়ার ব্যাপারটা, যেমন জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে, তেমনি নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক হওয়ার কথা ছিল, যদিও হয়তোবা আমরা যতটুকু শিডিউল অনুসারে দেখেছি যে শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখাও হচ্ছে না। সুতরাং তিনি যখন যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন, নরেন্দ্র মোদী হয়তোবা তখন ভারতের পথে থাকবেন। সুতরাং এই যে শিডিউলগত যে একটি জটিলতা, সেই কারণে হয়তোবা বৈঠক হচ্ছে না। তবে এটা সত্যি যে আমরা যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, সরকার পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং আওয়ামী লীগের সাথে মোদী সরকারের যে দহরম মহরমের কথা আমরা জানি বা আমরা শুনেছি, সেই জায়গা থেকে অনেকেই এটিকে বলছেন যে না, ইচ্ছে করে হয়তো মোদী ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করছেন না। তবে আমরা কিন্তু ইলিশ রাজনীতির কথাও সামনে চলে এসেছে। আমরা ভেবেছিলাম যে ইলিশ দিবে না, কিন্তু দুর্গাপুজো উপলক্ষে 3000 মেট্রিক টন ইলিশ কিন্তু বাংলাদেশ উপহার হিসেবে দিচ্ছে। এই যে ইলিশ রাজনীতি, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, এদিকে বাইডেনের সঙ্গে বৈঠক, সুতরাং আমি মনে করছি অন্তর্বর্তী সরকার কূটনৈতিকভাবে খুবই দক্ষতার সঙ্গে এগোচ্ছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন সমান গুরুত্ব দিয়ে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, ভারতের সঙ্গেও সমান গুরুত্ব দিচ্ছে এবং ভারতের বাইরে গিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আনয়ন করা এটা খুবই কঠিন। আশা করি বর্তমান সরকার এটি উপলব্ধি করেছে এবং করবে, এবং তারা কূটনৈতিক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শিবন, আপনার সাথে আলোচনা করতে ভালো লাগছিল, তবে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।